যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য আজ বাংলার মা বোনেদের হৃদয় ছুঁয়ে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মা বোনেদেরকে নিজের পরিবারের অংশেও হিসেবে যেভাবে উনি বক্তব্য রেখেছেন, একটা মেলবন্ধন, হৃদয়ের সাথে হৃদয়ের মেলবন্ধন আমরা যাকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে বাংলার মায়েদের সাথে, বাংলার মেয়েদের সাথে সেই হৃদয়ের বন্ধন, অদৃশ্য বন্ধন আজকে তৈরি করে গেছে। আজকে এই ঐতিহাসিক সভার দিনে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সন্দেশখালীর কথাও তুলে ধরেছেন, যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছেন তাদের একবার ভাবা উচিত। একজন দেশের প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশক্তি দিয়ে একজন ক্রিমিনালকে বাঁচানোর চেষ্টা করছেন, যার বিরুদ্ধে রেপ এবং মলেস্টেশনের মতো ভয়ানক অপরাধের অভিযোগ আছে। গতকাল কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল বিকেল 4:30টার মধ্যে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে। রাজ্য সরকার শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট মনে করে যে এই মামলা তাড়াহুড়ো করে শোনার কোনো প্রয়োজন নেই, এতে দেশের এমন কোনো কিছু ক্ষতি হয়ে যাচ্ছে না। তারপরেও কলকাতা হাইকোর্ট আজকে 4:15-র মধ্যে শেখ শাহজাহানকে তুলে দেওয়ার কথা বলেছিল। আজকে ভাবতে অবাক লাগে, শেখ শাহজাহানের মতো একজন অপরাধী, একজন ক্রিমিনাল, যাকে পরবর্তীকালে অনুপ্রেরণা দ্বারা রূপান্তরিত করে রাজনৈতিক নেতায় পরিবর্তন করার প্রয়াস হয়েছিল, তাকে এখনো পর্যন্ত সিবিআই হাতে তুলে দেওয়া হয়নি। আমার মনে হয় যে আদালতের সংজ্ঞান নেওয়া উচিত, সুমোটো আদালতের এই বিষয়টি দেখা উচিত। আদালত অবমাননা হয়েছে এবং পুলিশ এর জন্য দায়ী। পুলিশ শাহজাহানের থেকেও বড় অপরাধী, যে পুলিশ আদালতকে মানছে না। আপনি ভারতবর্ষের সংবিধান মানবেন না, কলকাতা হাইকোর্টকে মানবেন না, তাহলে আপনাদের রাজত্ব করার কি মানে আছে? ভারতবর্ষের সংবিধানকে যদি না মানেন, ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে যদি না মানেন, আপনাদের নৈতিক অধিকার আছে পদে বসে থাকার, মুখ্যমন্ত্রী পদে। আপনি তো ওই সংবিধানে শপথ নিয়েছেন, ওই বিচার ব্যবস্থার উপর ভরসা নেই আপনার। যে বিচার ব্যবস্থাকে সংবিধান তৈরি করেছে, ভারতবর্ষের সংবিধান তৈরি করেছে, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এই যে তৎপরতা, এর কারণ কি পশ্চিমবঙ্গবাসী কেউ বুঝতে পারছে না, আমরাও বুঝতে পারছি না। পুরোটা অন্ধকার। একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি শেখ শাহজাহান, যিনি একটি জেলা পরিষদের নেতা, কত জেলা পরিষদের এরকম সদস্য আছে পশ্চিমবঙ্গ জুড়ে, তাকে বাঁচানোর জন্য সো ডেসপারেট। তার মানে কি শেখ শাহজাহানের কাছে এমন কিছু অমূল্য রতন আছে যে তিনি মুখ খুললে পরে সেটা কি সমস্যা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার পরিবারের? কারণটা কি? এই কারণ কিন্তু বাংলা জানতে চায়। আজকে দ্বিতীয় পর্যায়ে আমরা জানতে পেরেছি যে শেখ শাহজাহানকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানি না তার শারীরিক পরীক্ষা হবে, আবার ভবানী ভবনে নিয়ে গেছে। আমি জানি না শারীরিক পরীক্ষা অনেক সময় হ্যান্ড ওভার লাগে, তুলে ধরে দেওয়া হয়। মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে আবার আটকানোর চেষ্টা হচ্ছে। আমি এটাই বলছি, ওয়াই সো ডেসপারেট? মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত ডেসপারেট শেখ শাহজাহানকে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে তুলে দেওয়াতে, আটকানোতে এত কেন ডেসপারেট? কেন এই ডেসপারেটনেসের কারণটা কি? এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে, একজন রাজ্যবাসী হিসেবে, বিরোধী দলের নেতা হিসেবে আমি এই প্রশ্নটি করতে চাই। আজকে সত্যি চিন্তার বিষয় যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত শেষ পর্যন্ত, যেমন যাকে বলে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, সেই পণ নিয়ে উনি লড়ে যাচ্ছেন যে শেখ শাহজাহান তাকে কোনো মতেই সিবিআই এর হাতে তুলে দেওয়া যাবে না।
আজকে আপনারা জানেন তাপস রায় তিনি আমাদের পার্টিতে জয়েন করলেন সেকেন্ড পার্টে। আমরা ওনাকে পার্টিতে স্বাগত জানাচ্ছি। আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি, আবার বলছি, ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ধরে ধরে পার্টিতে ঢোকানোতে ইন্টারেস্টেড নয়। আমরা নিচু তলার কর্মী নেব এবং আপাতত আমরা ভারতীয় জনতা পার্টি থেকে গেছে চলে এরকম নেতা বাদ দিয়ে অন্য কোনো নেতাদের নিয়ে ভাবছি না। অর্জুন সিংকে নেবেন পরে হাইপোথেটিক্যাল কোশ্চেনের উত্তর হয় না, হাইপোথেটিক্যাল কোশ্চেনের উত্তর হয় না আগে, কারণ ভারতীয় জনতা পার্টি থেকে অনেক বিধায়ক চলে গেছে, আপনারা জানেন একজন বিধায়ক ফিরে এলেন। এরকম যারা চলে গেছে তারা ফিরতে চান, তাদের ক্ষেত্রে আমরা ভাবলেও ভাবতে পারি, কিন্তু আমরা নিচু তলার তৃণমূল কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি যে শেখ শাহজাহানের মতো লোকেদের সাথে পলিটিক্স করতে চান নাকি ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদীর মতো লোকেদের সাথে পলিটিক্স করতে চান। আজকে প্রধানমন্ত্রী নির্যাতিতাদের সাথে কি কথা বললেন সন্দেশখালীর? মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 5 জন মহিলা দেখা করেছেন সন্দেশখালী, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাকেও থাকতে দেননি। কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, কোনো ব্যারিয়ার ছিল না, প্রধানমন্ত্রী আর 5 জন মহিলা। অতএব কি কথা হয়েছে আমরা অতটা জানি না, তবে যতটুকু জানতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী একজন পিতা যেরকম তার কন্যা সন্তানের সমস্যা শুনে সেই মনোভাব নিয়ে ওনাদের কাছ থেকে শুনেছেন সমস্ত কিছু, একজন বাবার মতো ওনাদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন বলে আমি জানতে পেরেছি। বাকিরা ডিটেলসে ওনারাই বলতে পারবেন। আটকেছে আমার কাছে তারা অভিযোগ করেছে। আমি যখন ওনাদেরকে মোদিজির কাছে দিয়ে আমি পেছন দিকে আসি, এখানে আমাদের ক্যাম্প অফিস মতো তৈরি করা হয়েছিল, ওখানে বেশ কিছু মহিলা এসে তখন আমার সাথে দেখা করে, তাদের মধ্যে একজনকে শিবুয়াজরা মেরেছিল, এখনো তার গালে দাগ আছে সেই মহিলা, সে জানায়, এবং তার সাথে অনেক কজন ছিল। তারা আসতে তাদের দেরি হয়, সভা শেষ হয়ে যাওয়ার পর তারা এসে পৌঁছল। তার কারণ হিসেবে তারা জানান 3 জায়গায় তাদের গাড়ি আটকানো হয়েছিল, তাদেরকে আর্থিক প্রলোভন দেখানো হয়, ভয়ও দেখানো হয় যেন তারা প্রধানমন্ত্রী সভায় না যান। কিন্তু এইভাবে আটকানো যাবে না। আগামী 10 তারিখ আমি এবং বিরোধী দলনেতা দুজনে একত্রে আমরা সন্দেশখালীতে যাব। সুকান্তদা, এই মহিলারা যাদের আটকানো হয় তাদের নিরাপত্তা কিভাবে দেবেন? কারণ যাদের আটকানো হয়েছে মোদিজির সভায় আসার জন্য তারা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেছেন, তারা আমার সামনে বলেছেন যে তাদের উপর হয়তো হামলা হতে পারে। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যদি হামলা হয় শোনার পরে আমি গাড়ি নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা। সন্দেশখালীতে যে আন্দোলনে যারা একদম প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছিলেন তারা আজকে পৌঁছতে পারলেন না, তাদেরকে আপনারা বলেছিলেন, আশ্বস্ত করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেবেন, আলাদা মঞ্চ করিয়ে দেবেন, এই সমস্ত কোনো যে সমস্ত আপনারা যে কথা বলেছেন সেগুলো কোনোটাই রাখা হয়নি। আগামী দিনে সেই মহিলারা কোনো রং বা কোনো দল নিয়ে তারা এগোবে না, তারা তাদের মতো আন্দোলন করবে না, আজকে জানিয়ে দিচ্ছে। কথা রাখিনি বিজেপি অভিযোগ করছেন তারা। এরকম কথা আমার তরফ থেকে বা আমাদের পার্টির তরফ থেকে ওনাদের দেওয়া হয়, কে দিয়েছিল আমরা জানি না। আমাদের কোনো পদাধিকারী পার্টির তরফ থেকে এই ধরনের কোনো কথা দেয়নি। এমনকি সকালে সম্ভবত আজকে অথবা গতকাল আমাকে জিজ্ঞেস করে সাংবাদিকরা, আমি পরিষ্কার বলেছিলাম যে সন্দেশকারীর মহিলাদেরকে নিয়ে আসার আলাদা কোনো প্ল্যানিং নেই। আমি বলেছিলাম, কোন চ্যানেলে বলেছিলাম আমার মনে নেই, বলেছিলাম কোনো প্ল্যানিং নেই। যেহেতু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মহিলারা আসছে, সন্দেশকালীন মহিলারাও আসতে পারে, যে কোনো জায়গার মহিলারা আসতে পারে। চাইছেন, আবেদন করছেন যে প্রধানমন্ত্রী একদিন যদি তাদের ওখানে গিয়ে সভা করে, তাদের এটা আবেদন না, সে আবেদন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবো। কিন্তু আপনি জানেন সন্দেশখালী কিভাবে যেতে হয়, একজন প্রধানমন্ত্রীর মানে কিভাবে অত ওই রকম ইন্টেরিয়ার জায়গাতে যাওয়া সম্ভব হবে কিনা তার সিকিউরিটি তারা বলতে পারবে। আমরাও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের বার্তা পৌঁছে দেবো। ক্যাবিনেটের বৈঠক ছিল, যেটা শোনা যাচ্ছে যে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ঘোষণাই করেছেন যে তিনি বিজেপিতে যোগদান করছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন অপরচুনিস্ট, তাই তিনি বিজেপিতে যোগদান করছেন। দেখুন, আমি জানি না উনি কোন উদ্দেশ্যে অপরচুনিস্ট কথাটা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখলেন যে কংগ্রেসের থেকে মুখ্যমন্ত্রী হওয়া যাবে না, তখন উনি তৃণমূল কংগ্রেস নামক দল করলেন। এটাকে কি অপরচুনিস্ট বলা হয় জানি না। মুখে মহিলার কথা বলার পরেও উত্তরসূরি বাঁচার সময় নিজের ভাইপোকে উনি উত্তরসূরি বাঁচেন, এটাকে কি অপরচুনিস্ট বলা উচিত? আপনারা বিচার করবেন এবং পশ্চিমবঙ্গের মানুষ বিচার করবে।
একসময় নরেন্দ্র মোদীর পার্টি, বিজেপির নেতা আমাদের অটল বিহারী বাজপেয়ী, সকলের শ্রদ্ধেয়, এবং লাল কৃষ্ণ আডবাণীজির হাত ধরে রাজনীতিতে টিকে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিজেপি দলকে এবং তার নেতাদেরকে হদল কুতকুত, কিম্ভূত কিমাকার বলেন। এটাকে কি অপরচুনিস্টিক বলা যায় কিনা আপনারা বিচার করে দেখবেন, বাংলার মানুষ বিচার করে দেখবেন। এবং কখনো কখনো ইন্ডি, কখনো কখনো অন্য কোথাও, কখনো নিজের একটা আলাদা জোট, এই যে ঘুরে ঘুরে বেড়ানো, এবং দিল্লিতে যে অবিশ্বাসযোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়, যে কোন দিকে থাকবেন। আগে মুলায়ম সিং যাদব তিনি মারা গেছেন বলা উচিত না, তবু বলছে ওনাকে গুলাটিবাজ বলা হতো, মানে বাদর যেরকম লাভ মারে সেরকম বলা হতো। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকে অনেকে বলছেন ওরকম। এটাকে অপরচুনিস্টিক বলা হয় কিনা আমার জানা নেই, তবে জাস্টিস গাঙ্গুলির ভারতীয় জনতা পার্টি জয়েন করবেন এটা যবে থেকে উনি বলেছেন, তারপর থেকে অনেকেই গাত্রদাহ হচ্ছে। সেই গাত্রদাহ ভালো, প্রয়োজন আমরা বার্নল পাঠাবো। প্রধানমন্ত্রীর আজকের সফর ছাড়া আগামী দিনের প্রধানমন্ত্রীর আর কি সফর আছে? আগামী 9 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শিলিগুড়িতে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপ্রক্সিমেটলি 5টা নাগাদ শিলিগুড়িতে পৌঁছবেন। সরকারি প্রোগ্রাম, সেখানে আপনারা জানেন শিলিগুড়ি এয়ারপোর্টের জন্য বিপুল পরিমাণ টাকা কেন্দ্র সরকার ইনভেস্ট করছে। আগামীতে বাগডোগরা এয়ারপোর্ট যেটাকে বলা হয়, সেই বাগডোগরা এয়ারপোর্টকে বড় করার জন্য, আন্তর্জাতিক মানের করার জন্য। এতদিন ল্যান্ডের জন্য আটকে রাখা হয়েছিল, এখন ল্যান্ড পাওয়া গেছে। বিরাট মাপের এয়ারপোর্ট তৈরি হতে চলেছে, এলিভেটেড হাইওয়ে তৈরি হতে চলেছে দার্জিলিং মোড়ে। দার্জিলিং মোড়ে যারা শিলিগুড়ি গেছেন তারা জানেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। একদিকে সিকিম যাওয়ার রাস্তা, একদিকে দার্জিলিং যাওয়ার রাস্তা, একদিকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। এই যে এলিভেটেড রোড তৈরি হবে, 11-12 তারিখে আসছে, এবং গ্যাংটকে রংপুর পর্যন্ত রেল পৌঁছচ্ছে। পাহাড় ফুটো করে করে টানেল তৈরি করে রেল পথ পৌঁছে যাচ্ছে। ভারতবর্ষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক অভূতপূর্ব উন্নয়নের চিত্র দেখতে পাচ্ছে। সেগুলোর উদ্বোধন করবেন এবং তারপরে উনি জনসভাকে সম্বোধিত করবেন। বলছি 11 তারিখ আর 12 তারিখে কোনো আপাতত কোনো সূচনা নেই। 9 তারিখেই জনসভা, বিজেপির যে জনসভা যাতে নরেন্দ্র মোদী বক্তা হিসেবে থাকার কথা, সেটা কি শিলিগুড়িতে 9 তারিখেই হচ্ছে? আপাতত 9 তারিখই ঠিক আছে। এবং আরো একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে তাপস রায় একটু আগে যার যোগদান হলো, তাপস রায় যোগদানের পর কুণাল ঘোষ তিনি বলছেন অবশ্যই তাপসদার মতো ব্যক্তিত্বদের দল থেকে চলে যাওয়ার বিষয়টা শীর্ষ নেতৃত্বের দেখা ও আলোচনা করা উচিত। মুখপাত্র বলছেন এটা কি কুণাল শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুলে দিলেন আপনাদের? বলেছে যে তাপস রায়, সজল ঘোষরা কেন যাচ্ছে, দলের আরো বেশি করে ভাবনা চিন্তা করা উচিত, আগে থেকে ভাবা উচিত। দেখুন, ওখানে আপনাদেরকে বুঝতে হবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ কে টিকিট পাবে এই নিয়ে দড়ি টানাটানি চলছে। স্বাভাবিকভাবে কুণাল বাবু যেদিকে সুযোগ পাচ্ছেন বল মেরে দিচ্ছেন। গোল দেখতে দেখতে দেখছেন না, গোল পক্ষ মানে গোল পোস্টটা কি নিজের পক্ষের না বিপক্ষের দেখছেন না, পাচ্ছেন যেদিকে মারছেন গোল মারছেন, অসুবিধা নেই। কিন্তু এই দুজনের লড়াই আগামী দিনে আমার মনে হয় লাভের লাভ তৃণমূল কংগ্রেসের কিছু হবে না। আর অত ভাবনা চিন্তা করেও লাভ নেই ওনার টিকিট নেই, কারণ এবার উত্তর কলকাতা ভারতীয় জনতা পার্টি জিতবে। প্রার্থী তৃণমূল কংগ্রেসের যেই হোক না কেন। তাপস বাবু একটা অভিযোগ করে বলছিলেন, দুঃখ প্রকাশ করছিলেন যে দলটা জন্মলগ্ন থেকে করেছি সেই দলটা আমার দুঃখের দিনে আমার পাশে থাকলো না, এবং পাশাপাশি আমি চেষ্টা করেছিলাম সুপ্রিম কোর্ট জানানোর জন্য যে দলের ভেতরে কিছু বেনজল ঢুকেছে, কিন্তু আমার কর্ণপাত করা হয়নি। এখন আপনাদের দলেতে তাপস রায় এসে তাকে কি সেই পূর্ণ মর্যাদা এবং তার সেই যে ক্ষত সেগুলি পূর্ণ হবে? দেখুন, ওনার কি ক্ষত হয়েছে সেটা উনি বলেছেন। ওনার দলের যিনি সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি নাকি জানিয়েছিলেন। আমরা ওনাকে সম্মান দিয়ে রাখতে চাই। উনি অনেক সিনিয়র লিডার, বহুদিনের রাজনীতিবিদ, এবং একটা বিস্তীর্ণ এলাকায় উনি জনপ্রতিনিধি ছিলেন। কখনো কাউন্সিলর ছিলেন, কখনো উনি বিধায়ক ছিলেন, মাঝে মন্ত্রীও ছিলেন। তো স্বাভাবিকভাবে ওনার যথেষ্ট সম্মান দিয়ে ভারতীয় জনতা পার্টি ওনাকে কাজ করাবে। সন্দেশখালী রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিবেচনা করবে এবং একটা নামও উঠে আসছে। আজ আপনি নামটা না, প্রার্থী আমাদের বিবেচনা তো করেই করা হয়, বিবেচনা না করে কোথাও প্রার্থী করা হয়। সন্দেশখালীটা একটু বিশেষ। সন্দেশখালীর ক্ষেত্রে, সন্দেশখালী মানে বসিরহাট লোকসভা, বসিরহাট লোকসভাতেও পার্টি ভাবছে লড়াকু কাউকে দিয়ে যেন সেখানে লড়ানো যায়। এমনি বসিরহাট সাধারণত ডেমোগ্রাফি অনুসারে আমাদের জন্য খুব পজিটিভ সিট না,
কিন্তু এবার আমরা যে ধরনের আন্দোলনের রূপ দেখেছি সেখানে আমার মনে হয় আগামী দিনে বসিরহাট এখন যে পরিস্থিতি হয়ে আছে, বসিরহাট আমাদের পুরনো হিসেবে যতটা নেগেটিভ ছিল এখন পুরোটা পজিটিভ হয়ে গেছে। আমরা যে নামটা শুনতে পাচ্ছি যে ক্রিকেটার মোহাম্মদ শামি, তিনি সেখান থেকে বিজেপির প্রার্থী হতে পারেন বা আমরা প্রার্থী পদ নিয়ে এখানে বলতে পারি না। আমাদের যতক্ষণ না পার্লামেন্টারি বোর্ড যতক্ষণ না প্রার্থীর পদ ঠিক করে ততক্ষণ পর্যন্ত আমরা এই চুপ করুন, আমরা প্রার্থী নিয়ে কিছু বলতে পারি না, আমার সেই অধিকার নেই। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই আজকে 3টি এফআইআর রুজু করলো, তার মধ্যে 3টি মূলত হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ওপর। আমরা জানুয়ারি প্রথম সপ্তাহে 5ই জানুয়ারি যে হামলা দেখেছিলাম, তৃতীয়টি শঙ্করের বাড়িতে হামলা, প্রথমটি ইডির ওপর শেখ শাহজাহানের হামলা। এই যে 3টি এফআইআর আজকে রুজু করা হলো 3টি মামলায় 3টি ঘটনার উপর, যেখানে সেন্ট্রাল এজেন্সি আক্রান্ত হয়েছে। সিবিআই প্রাথমিকভাবে 3টি এফআইআর করেছে। আমার মনে হয় সিবিআই উচিত ওখানে ক্যাম্প করা এবং ওখানে গিয়ে ওই ক্যাম্পে মহিলারা যেন তাদের অভিযোগ দাখিল করতে পারে, নথিভুক্ত করতে পারে, তার ব্যবস্থা করা। বলছি সুকান্ত দা, আমরা দেখেছি যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বলছে যে তাপস রায়ের এই জয়েনিং অর্থাৎ দুদিন পরে তিনি গ্রেপ্তার হওয়ার ভয়ে বা আশঙ্কায় তিনি বিজেপিতে যোগদান করেছেন। এবং তাপস বাবুর বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আছে বলে জানা নেই। তাপস বাবুকে রাজনীতিতে অনেক স্বচ্ছ চরিত্রে, স্বচ্ছ ব্যক্তিত্বের লোক বলে মানা হয়। আর যদি সেটাই যুক্তি হয় তাহলে তো ভাইপোর তো গত পরশু জয়েন করা উচিত। তাহলে আগামী দিনে যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যেতে পারে। কারণ তৃণমূল ছাড়লেই এনডিপিএস বাধা, কৌস্তব বাগচি আর অভিজিৎ গাঙ্গুলি বা তাপস রায়, এদের এই যে ভাবমূর্তি এটা আগামী দিনে বজায় থাকবে। কারণ গাজা কেস তো তৃণমূল ছাড়লেই গাজা কেস না, ভাবমূর্তি বজায় থাকবে। আপনারা হয়তো জানেন কি জানেন না, ভুলে গেছেন হয়তো, আপনি পিআইএল আমি করেছি বা করিয়েছি বলা ভালো, এই গাজা কেস নিয়ে বা এনডিপিএস নিয়ে। তাতে পুলিশ যথেষ্ট ফেসে আছে কলকাতা হাইকোর্টে। দেখা যাচ্ছে থানা যে গাজার পরিমাণ বলছে আর সিপি অফিস গাজার পরিমাণ মেলাতে পারছে না। মানে এত গাজা ধরেছে, মানে গাজা ওটা গাজার ফ্যাক্টরিতে পরিণত হয়ে গেছে। সবার বিরুদ্ধে গাজা কেস। এখন পুলিশ সেই জন্য সমঝে চলছে। কোর্ট এখনো আছে, যতদিন বিচার ব্যবস্থা আছে বাংলাতে এই বিচার ব্যবস্থার উপরেই ভরসা, পুলিশের উপর আমাদের কোনো ভরসা নেই। তৃণমূলের তরফে রীতিমতো অভিযোগ নিয়ে উঠে পড়ে রেখেছে যে আজকে তার বাংলাদেশ যে সিপিএম এর মুখপত্র তাতে নরেন্দ্র মোদীর এক মানে বিজ্ঞাপন বিজেপির সঙ্গে বিজেপির সঙ্গে সিপিএম এর যোগসাজশে বিজেপি জ্যাকেট কেন বিকশিত হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে নিউজ পেপারের মতো চলে। এবার নিউজ পেপারকে ডিএবিপি অ্যাড দেয়। ডিএবিপির অ্যাড দেওয়ার নিয়ম আছে, সার্কুলেশন দেখে তারা ঠিক করেন কোন কোন সংবাদপত্রকে তারা অ্যাড দেবেন। ডিএবিপিতে যারা অফিসার বসে আছেন তারা না বিজেপি করেন, না তৃণমূল করেন, না কংগ্রেস করেন, না সিপিএম করেন। তারা সার্কুলেশনের নাম্বার দেখে তারা অ্যাড দেয়। ওটা গণশক্তি পেয়েছে, আনন্দবাজার পায়, বর্তমানও পায়। এরকম নয় যে বর্তমান পায় না, অনেক পেপার আছে যারা অ্যাড পায়। তো বর্তমান তো তৃণমূল মন্ত্রী পেপার বলে সবাই জানে, তো বর্তমান অ্যাড পাচ্ছে তার মানে কি? दादा, दो सवाल हैं। एक सवाल, शेख शाहजहां को गिरफ्तारी के लिए आज भी सीबीआई गई, लेकिन अभी तक हैंडओवर शाहजहां को सीबीआई को नहीं किया गया। दूसरा, आज जो नारी वंदन कार्यक्रम किया गया पीएम मोदी के साथ, उसको लेकर तृणमूल ने ट्वीट किया कि जो भाजपा नारी वंदन की बात करती है वही भाजपा के पहले लिस्ट में केवल 14% महिलाएं हैं, वही भाजपा बिल्किस बानो के केस में चुप रहती है, और वही भाजपा अपने सांसद के खिलाफ कार्रवाई नहीं करती जब महिला बॉक्सर दिल्ली में धरने पर बैठती है। देखिए, पहला क्वेश्चन क्या था आपका? शेख शाहजहां के जो पहला क्वेश्चन आपने बताया उसमें ही आपके सारे क्वेश्चन का उत्तर है। महिलाओं के लिए तृणमूल कांग्रेस का क्या आदर है, वो शेख शाहजहां की तरफ रवैया देख के आपको पता चल जाएगा। शेख शाहजहां जिसके ऊपर रेप, मोलेस्टेशन, लैंड ग्रैबिंग सब चीजों का एलिगेशन होने के बावजूद तृणमूल कांग्रेस अभी तक शेख शाहजहां को बचाने की हर संभव कोशिश कर रही है। इससे पता चलता है नारियों का कितना सम्मान है। मुख्यमंत्री खुद बहुत बार बोल चुके हैं, और मुख्यमंत्री की बात करिए ना। हासखाली में तृणमूल कांग्रेस के नेता के बेटे ने एक को रेप कर दिया, मुख्यमंत्री क्या बोली कि उसका साथ उसका संपर्क था। लड़की 14 साल की थी, नाबालिग थी, वो प्रेग्नेंट भी हो सकती। मुख्यमंत्री बोल रही है। पार्क स्ट्रीट कांड,
सुजेट, वो तो मर गई है, अब नाम बोल सकते हैं उनके, सर्वपासी हो गई है। जब उन्होंने टीएमसी के वर्तमान सांसद के उस समय के बॉयफ्रेंड के खिलाफ आरोप लगाया कि इन लोगों ने मेरे साथ रेप किया, उस समय तृणमूल कांग्रेस के मंत्री आगे आके बोली कि ये एक एस्कॉर्ट सर्विस की महिला और उनके कस्टमर के बीच खींचातानी है। आप समझ सकते हैं, दिस इज द माइंडसेट ऑफ टीएमसी। और उसके बाद जिसके खिलाफ आरोप था कि जिसके बॉयफ्रेंड ने रेप किया, उसी महिला को, उसी सेलिब्रिटी को बाद में तृणमूल कांग्रेस ने टिकट दिया और उसे सांसद बनाया। तो ये इससे पता चल जाता है। प्रधानमंत्री जी ने आज बात की है संदेशखाली का जो विक्टिम्स है उनसे, उसके बारे में थोड़ा बताइएगा। देखिए, पहली बात यह है कि 5 महिलाएं आके माननीय प्रधानमंत्री जी से मिले। माननीय प्रधानमंत्री जी और उनके बीच हम कोई नहीं थे, हमको भी नहीं रखा गया था। सो एक प्रधानमंत्री और 5 भारत के प्रांतिक इलाके में रहने वाली महिलाएं जो खुद से आई थी प्रधानमंत्री जी के साथ मिलने के लिए। बातचीत हुआ, जहां तक मुझे पता चला है, क्योंकि मैं वहां पे नहीं था, मैं तो पूरा नहीं बोल सकता। एक बाप और बेटी के बीच जैसे बातचीत होता है, ऐसा ही बातचीत हुआ। आदरणीय प्रधानमंत्री जी ने उनकी सारी बातें सुनी और एक पिताजी जैसे अपने बेटी को आश्वासन देती है कि मैं आप लोगों के साथ हूँ, हमेशा आपके पास हूँ, बेटा तुम लड़ो। तो आदरणीय प्रधानमंत्री ने वही किया। ऐसा अनुभव उनको आया, मुझे सुनाई में दिया है, लेकिन मैं वहां पे नहीं था, इसलिए मैं बोल नहीं सकता। सुकांता, एक अंतिम सवाल है कि कुणाल घोष ने सबसे पहले सुदीप बंदोपाध्याय के खिलाफ मोर्चा खोला, उसके बाद तापस राय ने उस पर बयान दिया और लास्ट में हमने देखा कि खुद कुणाल घोष सुदीप बंदोपाध्याय के घर पहुंचते हैं चाय पीने के लिए, और आज उनका जो बयान फिर से आया कि पार्टी को सोचना चाहिए कि तापस राय ने क्यों। चाय तो जबरदस्ती पिलवाया गया। अब वो जाके मोदी की चाय पी के आए और क्या चाय, कौन सी चाय पी के आए, वो तो बता सकते हैं। क्योंकि कुछ घंटे पहले वो बोल रहे थे कि सुदीप बंदोपाध्याय मोदी का आदमी है। अगर सुदीप बंदोपाध्याय मोदी जी का आदमी है तो चाय भी मोदी जी का ही होगा। तो मोदी जी की चाय सबको पीनी पड़ती है, आज नहीं तो कल पीनी पड़ेगी। चाय पी चर्चा भी करेंगे, कोई बात नहीं। বলছি একের পর এক যত চেনা নেতা আছে, আজকে তাপস রায় যোগদান করেছেন, কালকে অভিজিৎ গাঙ্গুলি উনিও যোগদান করবেন। তো আসন্ন লোকসভাতে বিজেপির উপরে কতটা প্রভাব ফেলতে পারে এই তাদের এই পদক্ষেপ? দেখুন, আমার মনে হয় আমরা আগেই বলেছি, ক্লিয়ার করে দিয়েছি, আমরা নেতা নেয়াতে ইন্টারেস্টেড নই। আমরা সমাজের বিশিষ্ট জন তাদেরকে নেয়াতে ইন্টারেস্ট। কারণ তৃণমূলের বেশিরভাগ নেতা অত্যন্ত পচা আলু যাকে বলি, সে পচা আলু আমরা নিতে চাই না। আমরা সমাজের বিশিষ্টজন, জাস্টিস গাঙ্গুলি জয়েন করবেন, আগামী দিনে বেশ কিছু এক্স আইপিএস সেনার কিছু অফিসার তারাও আগামী দিনে জয়েন করবেন। সমাজের বিশিষ্ট স্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা যদি সবাই দূর থেকে বলি রাজনীতি খারাপ, ঠিক করবে কে? আপনারা না এলে শেখ শাহজাহানের মতো লোকেরা আসবে। আপনারা আসুন, শিক্ষিত যুবকদেরকে, যুবতীদেরকে আমি অনুরোধ করবো, আসুন নরেন্দ্র মোদীর হাতে হাত মেলান, বিকশিত ভারত করুন। আপনার প্রসঙ্গে আসছি, 2021-এর নির্বাচনের আগে আপনারা তো যোগদান মেলা করেছিলেন, তার পাশাপাশি একাধিকভাবে যারা জিততে পারেনি তারা আবার তৃণমূল কংগ্রেসে ঘর বাপাসি হয়েছে। এই কারণেই কি আপনারা নিচ্ছেন না, বেছে নিচ্ছেন? দেখুন, সেটা আমরা ঠিক করেছি এই মুহূর্তে। 21-এ কি হয়েছিল, 21 ক্লোজ চ্যাপ্টার, 21-এর বিষয়ে আমি যাচ্ছি। এখন পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য লিডার্স অফ টিএমসি। আমরা নিচু তলার টিএমসি কর্মীদেরকে নিতে আগ্রহী, কোনো নেতাকে নিতে সেইভাবে আগ্রহী নয়। তাপসবাবু স্বচ্ছ ভাবমূর্তির নেতা, তাকে আমরা নিয়েছি। যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে কেন নিতে যাব? কেন অ্যান্টি ইনকামবেন্সি ঘাড়ে নেব? তারা এলে বলে তাদের অ্যান্টি ইনকামবেন্সি। আপনার উত্তর সূত্রে আপনি কিন্তু বললেন যে প্রাক্তন কিছু সেনা কর্মী যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা 21-এর নির্বাচনে যে তারকা যাদের দেখেছিলাম, অভিনেতা, ক্রীড়া ব্যক্তিত্ব, এরকম কি কোনো তালিকা আপনারা তৈরি করছেন বা আছে? পার্টিতে অনেকেই যোগ দিতে চাইছে, আগামী দিনে ক্রমশ প্রকাশ্য হবে। একদিনে যদি সব হয়ে যায় এক্সাইটমেন্ট থাকবে না, প্রতিদিন নতুন এপিসোড আসবে, আপনারা অপেক্ষা করুন।